নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের অনুরোধে আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়ে আছেন বলতে পারো জীবন বিজ্ঞানের সেরা শিক্ষক এবং শিক্ষাবিদ প্রতীক চক্রবর্তী স্যার। নমস্কার। আজকে সামনে যে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানে কী ধরনের স্টুডেন্টের ভুল হয়, কেমনভাবে পড়বে, কীভাবে পড়বে, A to Z পুরো আলোচনা করার জন্য আজকে আমরা সরাসরি স্যারকে একদম পুরো সামনে রেখে প্রশ্ন করে যাব এবং স্যারের দীর্ঘ পড়ানো জীবনের অভিজ্ঞতা থেকে যে প্রবলেমগুলো ফেস করে স্টুডেন্টসগুলো, সেই সমস্যাগুলোকে তুলে ধরবো এবং তার সলিউশন, তার সমাধান কী করে হবে, তার একটা পূর্ণাঙ্গ তথ্য চিত্র আমরা স্যারের কাছ থেকে নেব। তো প্রথমেই শুরুর আগেই একটা জিনিস স্যারকে জিজ্ঞেস করতে চাই। স্যার, ধরুন হাতে সময় খুবই কমই আছে বলতে গেলে, একদম। তো এই সময় স্টুডেন্টের একটা জিনিস দরকার, রোড ম্যাপ, মানে কিভাবে পড়বে এই সময়টাতে। তো এই বিষয়ে মানে আপনার মতামতটা কি, যাতে স্টুডেন্ট সেটাকে ফলো করে এগোতে পারে? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন করেছে স্যার। রোড ম্যাপ বলতে এই সময় যেহেতু আমাদের মাধ্যমিক পরীক্ষা একদম আসন্ন, ফেব্রুয়ারি 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তো এই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে এখন খেলতে হবে হচ্ছে T20 ম্যাচ। কীরকম, যে আমাদের কাছে যেহেতু সময় খুবই কম, সেই কারণে আমাদেরকে জীবনবিজ্ঞানের 5টা চ্যাপ্টার আছে। আমার স্টুডেন্টরা জানে সবাই যে 5টা অধ্যায় আছে, ঠিক আছে। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহ মাত্রা, বংশগতি, অভিব্যক্তি ও বিবর্তন এবং পরিবেশের জন্য ভাবনা। তো এই 5টা চ্যাপ্টার আছে। তো আমার কাছে রোডম্যাপ বলতে যেটা মনে হচ্ছে যে স্টুডেন্টরা যদি এখন 3 দিন করে প্রত্যেকটি চ্যাপ্টারকে, 5টা চ্যাপ্টারকে 3 দিন করে রিভাইজ করে, ঠিক আছে, তাহলে মানে যেহেতু আমি কালকে থেকে যদি জিনিসটাকে ধরে নিই যে রিভিশনটা শুরু করতে হবে, তাহলে 10 তারিখ থেকে 31 তারিখ মানে 20 বা 21 দিন সময় আছে। সেক্ষেত্রে খুব ভালো হয় যদি রোড ম্যাপটা এইভাবে তৈরি করা যায় যে প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি 3 দিন করে রিভাইজ করব, তাহলে 3-5 আমার 15 দিন, এবং তারপরে 20 দিনের মধ্যে 15 দিন হয়ে গেল, এবং তারপরে যে 5 দিন থাকছে সেই 5 দিন আমি আবার 5টা চ্যাপ্টারকে, প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টারকে রিভাইজ করব। তাহলে আমার এই 20 দিনের মধ্যে কিন্তু দুবার করে প্রত্যেকটা চ্যাপ্টার রিভাইজ দেওয়া হয়ে গেল, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো বিষয়কে মানে যদি ভয় না পেয়ে আমরা যদি ভালো মতো পড়তে চাই, তাহলে সেই বিষয়ের ভেতরে ঢুকতে হবে, ঠিক আছে। এবং তার জন্য প্রত্যেকটা অধ্যায়ের যে টপিক, সেই টপিক ধরে 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 এগিয়ে যাওয়াটা, বা টপিক ধরে ধরে পড়া এবং তার উপরে বিভিন্ন রকমের কোশ্চেন সলভ করা, সেটাই হবে হচ্ছে সঠিক রোড ম্যাপ। আচ্ছা, তার মানে স্যার একটা দারুণ কথা বললেন। স্যারের যদি কথাটাকে শর্টকাটে বলতে চাই, তাহলে এটাই দাঁড়ায় যে তোমরা, স্যার যেটা বললেন, স্যাটেলাইট টেকনিকের মাধ্যমে প্রথমে স্ক্যান করো পুরো বইটাকে, ওখান থেকে নম্বরের রেসপেক্টে চুজ করো মাত্র 5টা চ্যাপ্টার। তারপর এই 5টা চ্যাপ্টারকে তোমরা 3 দিন অন্তর অন্তর এমন করে প্র্যাকটিস করো যেন তোমাদের ওই 3টা চ্যাপ্টার চোখের সামনে যেন অল টাইম ভাসে, যার ফলে তোমাদের একটা বলতে পারো যে মেন্টাল গ্রোথ তো আসবেই, মানসিক চাপ থেকে তোমাদের মুক্তিও আসবে। এত টাইম কম, কিভাবে পড়বো এই চাপটাও কমবে, রোড ম্যাপটা চোখের সামনে ক্লিয়ার হবে, তোমাদের সামনে ভিশনটা ক্লিয়ার হবে, গোল অ্যাচিভ করতে সুবিধা হবে। দারুণ 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 স্যার বলেছেন। তাছাড়া আরেকটা জিনিস স্যার বলেছেন যে চ্যাপ্টারের গভীরে যাও, এটা ছিল না কেন, গভীরে যাও আরো গভীরে যাও, কিন্তু কোন গভীরে যাবে? কনসেপ্টের গভীরে যাবে, আর সেখান থেকে উত্তোলন করবে হিরে, মানে গুরুত্বপূর্ণ কন্টেন্ট, যেটা তোমরা অ্যাপ্লাই করবে পরীক্ষার হলে। আচ্ছা, স্যারের কাছে আরেকটা প্রশ্ন। স্যার, সময় তো খুব কম, অবশ্যই প্রচুর সময় কম, মানে বলতে পারুন সীমিত সময়। এই সীমিত সময়ে স্টুডেন্ট পড়বে কি করে, এই কম টাইমের মধ্যে কোন গতিতে পড়বে? আচ্ছা, যেহেতু সময় সত্যি খুব কম, এই কয়েকটি দিনের মধ্যে আমাদের সম্পূর্ণ প্রিপারেশনটা নিতে হবে, সেই ক্ষেত্রে খুব কম সময়ে পড়ার ট্রিক বা টেকনিক যেটা হয়, বিশেষ করে বায়োলজি বা লাইফ সায়েন্সের ক্ষেত্রে বা জীবনবিজ্ঞানের ক্ষেত্রে সেটা হলো যে
জীবনবিজ্ঞানের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ছবি। যে কোনো কন্টেন্টের ছবি, ঠিক আছে? তাহলে আমরা যে জিনিসটা পড়ছি তার যদি একটা ছবি আমরা মাথার মধ্যে, তার যে ছবি বইয়ে দেওয়া আছে সেই ছবিটাকে যদি আমরা মাথায় ঢুকিয়ে নিতে পারি বারবার করে এঁকে নিয়ে খাতায়, তাহলে কিন্তু সেই পড়াটাও অনেকটাই কমে যাবে এবং আমার ছবিটা যদি মনে থাকে, আমার পরীক্ষার সময় শুধু ছবিটা মাথাতে আসলে আমার লেখাটাও চলে আসবে। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে মাইন্ড ম্যাপ তৈরি করা, প্রত্যেকটা টপিকের ওপরে মাইন্ড ম্যাপ তৈরি করা, ঠিক আছে? এবং বর্তমান সময়ে এই মাইন্ড ম্যাপ পড়াশোনার ক্ষেত্রে খুব উপযোগী, ঠিক আছে? মাইন্ড ম্যাপ বলতে কীরকম, যে আমি যখন একটা ইলাবোরেট কোনো একটা বিস্তারিত তথ্য পড়ছি বই থেকে, তখন সেটাকে খুব ছোট ছোট সংক্ষেপে টুকরো টুকরো করে নিয়ে একটা অ্যারো মাধ্যমে আমরা লিখে নিতে পারি। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, যখন আমি মানুষের গমন পড়ব, তাহলে মানুষের গমনের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো পেশির নাম মনে রাখতে হয়, ঠিক আছে? এবং সেখানে অনেকগুলো পেশির ভূমিকা, পদ্ধতি, তারপর হচ্ছে মস্তিষ্ক, অন্তঃকর্ণ, লঘু মস্তিষ্ক, অন্তঃকর্ণ, প্রত্যেকটার ভূমিকা মনে রাখতে হয়। তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা খুব ছোট ছোট টুকরো করে, যেমন হচ্ছে প্রথম কোন পা ওঠে এটা লিখে নিলাম, তারপরে কোন পা ওঠে সেই পায়ের সাথে কোন হাত আগে চলে সেটা লিখে নিলাম অ্যারো দিয়ে, তারপরে সেখানে লিখে নিলাম যে এই পায়ের উঠতে কোন পেশি হেল্প করে, ঠিক আছে? কোন পেশিটা উঠলে পায়ের কোন অংশটা প্রথমে ওঠে ওটা একটা লিখে নিলাম, তারপরে আবার অ্যারো দিয়ে দ্বিতীয় অংশটা লিখলাম। তাহলে কি হবে, আমার কাছে পড়াটা অনেকটা ছোট হয়ে গেল এবং সহজে আমার ওইটা মাথায় থেকে যাবে। এবং আরেকটা জিনিস হতে পারে যে আমি মাইন্ড ম্যাপটাকে আমার খাতায় বা আমার যেখানে পড়ার জায়গা সেখানে আমি রেখে দিতে পারি সবসময়, যাতে আমার চোখে পড়ে, তাহলেও আরও সেটা কিন্তু সহজবোধ্য হবে, ঠিক আছে? এটা একটা হতে পারে। আর দ্বিতীয় হতে পারে যেটা, সেটা হলো যে ইম্পর্টেন্ট কিছু টপিককে বেছে নিয়ে পড়া, ঠিক আছে? যেমন আমরা যদি প্রথম অধ্যায় থেকে ধরি তাহলে মানব হরমোন, যদিও প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট, তবুও বলবো যে যেগুলো একটু হলেও ছাত্রছাত্রীদের কাছে পড়তে সহজ বলে মনে হয়, যেমন মানব হরমোন, উদ্ভিদ হরমোন, ঠিক আছে? তারপরে চলন, এই বিষয়গুলো, ঠিক আছে? বা দ্বিতীয় চ্যাপ্টারে জনন অংশটা, এইভাবে যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ছোট ছোট টপিক যেগুলো একটু সহজ বলতে, সেগুলোকে আমরা আগে একটু রিভাইজ করে নিই, তাহলেও হয়তো খুব কম সময়ে আমরা কিছুটা কভার করে নিতে পারবো। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে কম সময় বা সীমিত সময় পড়তে গেলে প্রথমে যেটা জিনিস প্রয়োজন ফার্স্ট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আগে পড়ার পরিবেশটা তৈরি করা। পরিবেশটা আমরা যদি আগে পরিবেশটা ক্রিয়েট করতে পারি, তাহলে এই পরিবেশ বলতে এটা নয় শুধু মানসিক পরিবেশ বা পারিপার্শ্বিক পরিবেশ, শারীরিক পরিবেশও তৈরি রাখতে হবে যেন শরীর খারাপ না হয় এই টাইমে। নাম্বার টু হচ্ছে কি, নাম্বার টু হচ্ছে যদি মানসিক পরিবেশ ঠিক থাকে, মাথা যদি ঠিকঠাক কাজ করে, তৈরি করতে হবে মাইন্ড ম্যাপ। স্যার মাইন্ড ম্যাপের দিকে নজর দিলেন। স্যার আরেকটা জিনিস বললেন, চিত্র। তার মানে তুমি যেটা পড়ছো একটা মাইন্ড ম্যাপ ক্রিয়েট করো, তার সঙ্গে কানেক্ট করো চিত্র, তার সঙ্গে কানেক্ট করো চিত্র মানে ছবি কানেক্ট করো। নাম্বার টু, তার সঙ্গে কানেক্ট করো ছক। যখন ছক আর ছবি দুটো একত্রে মিলিত হয়ে যাবে, দেখবে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট টপিকের ভান্ডার খুব সীমিত হয়ে যাবে, একটা জায়গায় চলে আসবে। সেটাকে বারবার রিভিশন করার জন্য দুর্ধর্ষ তোমরা কিন্তু পদক্ষেপ একটা ভালো পেয়ে যাবে। স্যার কাছে আর একটা প্রশ্ন, স্যার এই সময় স্টুডেন্ট কি করবে? বই পড়বে নাকি টেস্ট পেপার পড়বে নাকি সাজেশন পড়বে? সময় তো খুবই কম এই সময়, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা টার্গেট আমি সাজেশন ফলো করি, সাজেশনকে ফলো করা। হ্যাঁ, এই সময় স্যার টেস্ট পেপার করার টাইম নেই বা বই যে পড়বো টাইম নেই, এরকম একটা স্টুডেন্টের মনোভাব আসে। কিন্তু যখনই তারা সাজেশন পড়তে যায় আবার মানসিক ভীতি আসে, কমন পাবো তো? এরকম হবে না তো যে বই পড়লাম না বলে আমার অবস্থাটা খুব খারাপ হয়ে যেতে পারে? তো এই টাইমটাতে স্টুডেন্ট কি পড়বে, বই না টেস্ট পেপার নাকি সাজেশন? না স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা। তো এই কথার উত্তর আমি যেটা বলবো, যে আমি আমার স্টুডেন্টদেরকে যেটা হামেশা বলে থাকি সেটা হলো যে কোনো কোশ্চিনকে সলভ করতে গেলে তার পড়াটা আমাকে আগে বই থেকে পড়তে হবে। অর্থাৎ আমি যদি টপিকটা না জানি তাহলে আমার কাছে সাজেশনেরও কোনো গুরুত্ব থাকবে না বা আমার কাছে টেস্ট পেপারেরও কোনো গুরুত্ব থাকবে না। কারণ আমি কোশ্চিন যখন পড়ব বিভিন্ন ধরনের, তখন তার যে টপিকটা সেটা আমায় জানা থাকতে হবে, সেটা আমার জানা থাকতে হবে। তাহলে কি, প্রথম যেটা স্যারের প্রশ্ন যে প্রথমে বই, তাহলে বই আগে পড়তে হবে। অর্থাৎ প্রথমেই 5টা অধ্যায়কে
ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে, এবং পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে নিতে হবে। তারপরে আমরা যাব হচ্ছে টেস্ট পেপারে। এবার আমাদের কাছে বিভিন্ন রকমের টেস্ট পেপার আছে, হ্যাঁ, এবিটিএ, ডাব্লিউবিটিএ, প্রচুর টেস্ট পেপার আছে, এছাড়াও বিভিন্ন কোম্পানির টেস্ট পেপারগুলো আছে। তোমরা তোমাদের মতো করে যেগুলো সলভ করছো করো। তো টেস্ট পেপার থেকে এবার যখন তোমরা কোশ্চেন সলভ করবে, তোমার যদি পড়া থাকে বই, তাহলে তুমি সহজেই তাড়াতাড়ি করতে পারবে। আর যদি কোশ্চেন ধরে তারপরে বই বের করে পড়তে যাও, তাহলে দেখবে তোমার পড়ার টাইম কিন্তু বেড়ে যাচ্ছে, আর লং হয়ে যাবে। তুমি কিন্তু কম সময়ে, যেটা একটু আগে কথা হলো যে কম সময়ে কীভাবে বেশি পড়া যায়, ওই টি-20 ম্যাচের মতো, অর্থাৎ বলের সংখ্যা কম কিন্তু রান করতে হবে অনেক, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু ওই 4-6 মারা ছাড়া কোনো উপায় থাকে না। তাহলে আমাদেরকে সেই টেকনিকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আমরা আগেই প্র্যাকটিসটা করে নেবো। অর্থাৎ খেলতে নামার আগেই যেমন ব্যাটসম্যান বোলাররা প্র্যাকটিস করে নেয়, সেরকম আমাদেরকে কিন্তু আগে বই অর্থাৎ অধ্যায়গুলো পড়ে নিতে হবে, যেটা আমি প্রথমেই বলেছি। এবং তারপরে আমাকে, যেমন আমি যেদিন যে চ্যাপ্টার পড়বো তার উপরে যত রকমের কোশ্চেন হবে, আমি একদিনের মধ্যেই বা আমার সময়ের মধ্যে আমি সেটা শেষ করব। এবার আমি যখনই একটা কোশ্চেন এবিটিএ বা যে কোনো টেস্ট পেপার থেকে পাচ্ছি, তখন উত্তরটা যদি আমি পেরে যাই তাহলে ভালো, যদি না পারি তাহলে আমাকে আবার সেই টপিকে ফেরত আসতে হবে এবং পড়তে হবে, দেখতে হবে যে আমার কোন জায়গাটায় গ্যাপ পড়ছে, কোন জায়গায় খামতি থেকে গেছে পড়ার মধ্যে। আর টেস্ট পেপার সলভ হচ্ছে কি, তোমার পড়াটাকে আরও ইলাবোরেট করবে, তোমার জানার ভান্ডারটাকে আরও বাড়িয়ে দেবে, তোমার যে বিভিন্ন রকমের প্রশ্নকে অ্যাটেন্ড করার যে সাহস সেটাকে বাড়িয়ে দেবে, ঠিক আছে। আর জীবনবিজ্ঞানের ক্ষেত্রে স্যার একটা কথা বলার, যে তোমরা মাধ্যমিক স্টুডেন্টরা তোমরা অনেকগুলো পরীক্ষার মধ্যে দিয়ে এসছো, বিভিন্ন স্কুলে পরীক্ষা, টেস্ট, হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করবে, বা তোমরা যে টেস্ট পেপার সলভ করছো দেখবে কোশ্চিন কিন্তু এখন ডিরেক্ট আর হয় না, কোশ্চিন কিন্তু ঘুরিয়ে হচ্ছে। বিশেষ করে হরমোন বা জনন বা ওই ব্যক্তি, তারপরে হচ্ছে পরিবেশে সবচেয়ে যে চ্যাপ্টারের কোশ্চিন ঘুরিয়ে আসছে সেটা হচ্ছে পরিবেশের কোশ্চিন। তাহলে সেই কোশ্চিনগুলো পারার জন্য কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার, ঠিক আছে। এবার কনসেপ্ট ক্লিয়ার অনেক সময় হয় কি, আমাদের টেক্সট বুকে খুব সীমিত লেখা যেহেতু থাকে, তার জন্য আমরা রেফারেন্স ইউজ করি। তাহলে তোমাদের কাছে বিভিন্ন রাইটারের রেফারেন্স আছে, তোমরা সেগুলো ঘাঁটতে পারো, এটা গেল একটা বিষয়। আর টেস্ট পেপার সলভের মাধ্যমে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে তো বাড়িয়েই নিলে। আর টেস্ট পেপার সলভের আরেকটা ভালো দিক হচ্ছে যে এখান থেকে আমরা একটা সাজেশানে আসতে পারি। সাজেশান বলতে কি, মানে সাজেশান বলাটা ভুল হবে, ইম্পর্টেন্স, যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যেটা বারে বারে রিপিট হচ্ছে। যেমন ছবি, যেমন নিউরন এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, ক্রোমোজোম, ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠন খুব ইম্পর্টেন্ট। তাহলে এই কোশ্চেনগুলো বারবার রিপিট হবে এই ধরনের, সেখান থেকে কিন্তু আমরা একটা জায়গায় পৌঁছাবো যে কোন কোশ্চেনগুলো, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, সেটাই আমাকে টেস্ট পেপার সাহায্য করে, এবং আমরা সেখান থেকেই একটা ইম্পর্টেন্ট বা প্রবাবেল গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর দিকে পৌঁছাবো। তার মানে আমরা যেটা দেখলাম যে স্যার কিন্তু বইকে ফার্স্ট আগে প্রেফার করছেন, আমাদের বইটাকে ভালো করে করতে হবে। তবে বই ভালো করে নেওয়ার পর বইয়ের অনেক কোশ্চেন থাকে যেগুলো তুমি টেস্ট পেপারের মাধ্যমে বুঝতে পারবে, কত রকম করে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারে। দেখবে তোমাদের এরকম অনেক বন্ধুবান্ধব আছে, তোমাকে ডিরেক্ট কিছু বলবে না, ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। তো ভেবে নাও সে বন্ধুগুলো হচ্ছে টেস্ট পেপারে থাকা কোশ্চেন। এবার যখনই তুমি দেখতে পেলে টেস্ট পেপারে ঘুরিয়ে পেঁচিয়ে থাকা প্রশ্নগুলো রয়েছে, তারপর সেকেন্ড ধাপ হচ্ছে কি, একই টাইপের প্রশ্ন কতবার সাজেস্ট করছেন বিভিন্ন ওই টেস্ট পেপারে থাকা প্রশ্নপত্রের বিভিন্ন স্যারেরা। তো সাজেস্ট থেকে তো আসছে সাজেশন। তো আমরা বারবার রিপিট হওয়া কোশ্চেনগুলোকে একত্রীকরণ করার পর সেগুলোকে কিন্তু বারবার রিভিশন করতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের বই থেকে টেস্ট পেপার থেকে সাজেশনে যাওয়া যায়। দারুণ স্যার বললেন। পাশাপাশি স্যারকে জিজ্ঞেস করবো, স্যার আমরা এর আগে যখন আমরা স্যারদের শিক্ষাবিদদের নিয়ে যখন একটা মিটিং করেছিলাম, সেখানে আমরা ভৌতবিজ্ঞান সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম যে 6 বলে 36 রান করা যায় কিনা। আমরা সেখানে বলেছিলাম যে একটা সময় যুবরাজ সিং রেগে গিয়ে 6 বলে একদম 6টা 6 মেরেছে। তো এরকম এখন খুব সীমিত সময়, স্টুডেন্টস খুব রেগে আছে, মানসিক স্থিতি কারো কিন্তু ঠিক নেই, সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো যুবরাজ সিং এর মতন কি এই সময় রেগে তারা 6 বলে 36 রান করার মতন কি কোনো কি স্কোপ রয়েছে বায়োলজির ক্ষেত্রে, ঠিক যেমন ভৌত বিজ্ঞানে রয়েছে? অবশ্যই আছে। হ্যাঁ, আসলে 5টা অধ্যায়ের মধ্যে স্টুডেন্টরা খুব ভালোভাবে অবগত যে আমাদের কাছে
এমন একটা অধ্যায় আছে যেখানে একাই 24 নম্বর আছে, সেটা হচ্ছে পরিবেশ। অর্থাৎ সেই চ্যাপ্টারটা বা অধ্যায়টা যদি আমরা খুব ভালো করে পড়ি তাহলে আমরা সেখানে কিন্তু 24 নম্বর পাচ্ছি। মানে একটা চ্যাপ্টার করলেই 24 নম্বর? 24 নম্বর, বাহ, একটা চ্যাপ্টার করলেই 24 নম্বর। এবং এর সাথে যদি আমরা তুলনামূলক বাকি অধ্যায়গুলোর সাথে থেকে একটু যদি সহজ অধ্যায় ধরে নিই, তাহলে অভিব্যক্তি, ইভলিউশন যেটাকে আমরা বলছি, সেখানে আছে কিন্তু 15 নম্বর। তাহলে 24 আর 15 39 নম্বর কিন্তু আমাদের কাছে 6 বলে 36 নয়, 6 বলে 39, 40 রান করার মতো জায়গা থাকছে। তার মানে মাত্র দুটো বল ঠিক মতন যদি ব্যাটসম্যান ঠিক মারতে পারে তাহলেই অ্যাপ্রক্সিমেট প্রায় 40 নাম্বার পেয়ে আছে। 40 নাম্বার, স্যার ঠিক বলছি তো? একদম। মানে আমি কিন্তু স্বপ্ন দেখছি না, আমি সত্যি আমি স্যারকে হ্যাঁ টাচ করলাম, মানে বুঝে গেলাম না ঠিকঠাক এখানে সভা চলছেই, আমাদের আয়োজন চলছেই, এবং এটা শিওর যে মাত্র দুটো চ্যাপ্টার পড়ে অ্যাপ্রক্সিমেট 40 নাম্বার, স্যার 40 তো 40 নাম্বার আমরা পেয়ে যাচ্ছি। স্যার আর একটু স্যার বেশি নাম্বার পেতে চাই স্যার, আর কোনো চ্যাপ্টার পড়া যেতে পারে কি স্যার? আরেকটু যদি বেশি নাম্বার পেতে হয় তাহলে এর পরের যে চ্যাপ্টার যেটা আরেকটু সোজা সেটা হচ্ছে বংশগতি। স্যার সেখানে 15 নম্বর, 15 মার্কস। উফ স্যার, 15 মার্কস 50 পার। একদম। তাহলে স্যার আমরা আরও মানে এই চ্যাপ্টারের ধারাগুলো কি কি হবে, হ্যাঁ আপনি অবশ্যই বলে দিয়েন, সাজেশনের মাধ্যমে আমরা পেয়ে যাবো। তো স্যার সাজেশনের মাধ্যমে বলবেন বটে, সাজেশন পাবো কখন? স্টুডেন্টের কাছে প্রশ্ন এসছে কিন্তু। না, অবশ্যই সাজেশন খুব শীঘ্রই পাওয়া যাবে, শীঘ্রই চলে আসবে, আমরা খুব তাড়াতাড়ি সেটা ঘোষণা করে দেবো। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন, আমি কিন্তু স্যার সব প্রশ্ন লিখে রেখেছি স্যার। অবশ্যই। স্টুডেন্টের তরফ থেকে যা প্রশ্ন এসেছিল ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের তরফ থেকে আমি সব কোশ্চেন লিখে রেখেছি। নেক্সট কোশ্চেন, যে জীবন বিজ্ঞানে যেমন ধরুন গণিতে অনেক ত্রুটির ব্যাপার রয়েছে, হতে পারে শর্তের ত্রুটি বা কিছু, বা ভৌতবিজ্ঞানে যেমন অনেক ত্রুটির ব্যাপার রয়েছে, শর্ত হোক কিংবা সূত্র হোক কিংবা রাসায়নিক গণনা হোক, তো এরকম জীবন বিজ্ঞানে কি কোনো ত্রুটির জায়গা রয়েছে? অবশ্যই জীবনবিজ্ঞানের ত্রুটির জায়গা রয়েছে, এবং জীবনবিজ্ঞানের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যে ভুলগুলো সবচেয়ে বেশি করে, আসলে আমরা তো খাতা দেখি তখন আমরা বুঝতে পারি জায়গাগুলো, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে মাধ্যমিকের খাতা কিন্তু সবসময় চেষ্টা করতে হবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। অতএব খাতায় যখন আমি কোনো প্রশ্ন লিখব তখন যেটা সবচেয়ে বেশি ভুল করে ছাত্রছাত্রীরা সেটা হচ্ছে যে তারা উত্তর যখন লিখছে তখন দাগ নাম্বারগুলো দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ ধরো একের এমসিকিউগুলো যখন লিখতে লিখতে হঠাৎ করে তার মনে হলো আমি 2 নম্বরের একটা কোশ্চেন পারবো, 2 মার্কের আরেকটা কোশ্চেন আমি লিখে নিলাম, মানে অগোছলভাবে লেখা। সেইটা কিন্তু করবে না। এইখানে কিন্তু এই জিনিসটা করলে যেটা হবে, যিনি খাতা দেখবেন তার কিন্তু মানসিকতা পরিবর্তন হয়ে যেতে পারে, এবং সেখান থেকে কিন্তু নাম্বার কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত এবার আসি সাবজেক্টের কথায়, যে প্রথম যে ভুলগুলো হয় জীবনবিজ্ঞানে সেটা হচ্ছে ছবির লেবেলিংয়ের ক্ষেত্রে। দেখো আমাদের ক্ষেত্রে কিন্তু 5 নম্বর আমরা একদম কমন পেয়ে গেছি, মনে করো তোমরা 5 পেয়ে গেছো কোশ্চিনে জীবনবিজ্ঞানের খাতায়, ঠিক আছে, সেটা হচ্ছে একটা ছবি। এবং আমি একটু আগে বললাম যে নিউরন খুব ইম্পর্টেন্ট, ইউক্যারিওটিক ক্রোমোজোম খুব ইম্পর্টেন্ট। এবার যখন তোমরা ছবি আঁকছো চেষ্টা করবে ছবিটা একটা পাতাতেই করার, এবং ছবির লেবেলিংগুলো বাঁ সাইডে হবে ছবি, ডান দিকে হবে লেবেলিং, এবং নিচে অবশ্যই কিসের ছবি, কার ছবি সেটা লিখতে হবে, চিত্র লিখে সেটা লিখে দিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীরা স্যার লেবেলিংগুলো তারা অগোছলভাবে অর্থাৎ চারিদিকে করে, যেটা নিয়ম নয়, ঠিক আছে। এই একটা গেল নিজেকে সেই জায়গায় শুধরে নেওয়ার জায়গাটা। দ্বিতীয় হচ্ছে পার্থক্য যখন লিখবে, এখন দেখবে পার্থক্য আসে পয়েন্ট উল্লেখ করে দিয়ে। যদি পয়েন্ট উল্লেখ করে না আসে, অর্থাৎ বিষয় উল্লেখ করে দিয়ে না আসে, তাহলে যখন ধরো তোমাদের কোশ্চেন এসছে ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের পার্থক্য লেখো, কোনো বিষয় দেওয়া নেই, 2 মার্কস, তাহলে কি করবে তুমি? 2 মার্কসের জন্য দুটো বিষয়, অর্থাৎ 3টে কলাম হবে, একটা হবে বিষয় ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন, বিষয় কার উপর আমি লিখছি সেই বিষয়গুলো লিখতে হবে, এবং এটা বোর্ডের নিয়ম যে বিষয় উল্লেখ করেই পার্থক্য লিখতে হবে। আরেকটা বিষয়, অনেক সময় ছাত্রছাত্রীরা যেটা করে স্যার, যে উদাহরণকে পার্থক্যের মধ্যে লিখে দেয় এবং বলে স্যার আমি তো দুটো লিখেছি, পার্থক্য 2 মার্কস কেন দেওয়া হলো না? তো আমার কাছে কথা হলো, উদাহরণ কিন্তু কখনোই পার্থক্যের মধ্যে কাউন্ট করা হয় না, তোমাকে দিতে হবে, এটা যেমন বাস্তব কথা, সেরকমই ওটা যে কাউন্ট হবে না সেটাও বাস্তব কথা। অর্থাৎ 2 মার্কসের জন্য দুটো উদাহরণ তোমাকে আলাদা লিখতে হবে, তারপরে তার সাথে তোমাকে 2 মার্কসের জন্য দুটো পার্থক্য তোমায় লিখতে হবে, এবং তার সাথে তোমাকে উদাহরণ কিন্তু এক্সট্রা হিসেবে দিতে হবে। আচ্ছা,
এটা একটা গেল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্যার যে কোনো সংজ্ঞায় অনেক সময় ছাত্রছাত্রীরা উদাহরণ লেখে না, ওই স্যার চায়নি নয়, ওটা হচ্ছে ওই অনেকটা আমরা কোনো জিনিস কিনতে গেলে তার সাথে যেমন ফ্রি পাওয়া যায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, সেরকম যে সংজ্ঞা লিখলে কিন্তু আমাকে তার সাথে উদাহরণ অবশ্যই দিয়ে আসতেই হবে, ঠিক আছে। আচ্ছা, আর গুছিয়ে লেখা, যতটা তুমি জানো ততটাই লেখো, টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখার চেষ্টা করবে টাইম নিয়ে, ঠিক আছে, যতটা আমার কাছে চেয়েছে। আর আরেকটা জিনিস বলি, বর্তমানে কোশ্চিনে এমন কিছু কোশ্চিন তোমরা এবিটিএ বা ডব্লিউবিটিএ বা যে কোনো টেস্ট পেপারে পাবে, এমন কিছু কোশ্চিন আছে যেগুলো হয়তো বইয়ে নেই, শব্দগুলো বইয়ে নেই, কিন্তু সিলেবাসের মধ্যে পড়ে। বিশেষ করে যেমন স্যার পরিবেশের যে চ্যাপ্টারটা আছে, পরিবেশ মানে তো একটা বিশাল এরিয়া, পরিবেশের তো কোনো শেষ নেই। তাহলে যে টপিক আছে সেই টপিকই তোমাকে কোশ্চিন দেবে, কিন্তু মনে হবে ওই শব্দটা বইয়ের মধ্যে নেই বা আদতেও নাই থাকতে পারে। তো এরকম কিছু কোশ্চিন কিন্তু তোমরা অবশ্যই যে কোনো টেস্ট পেপার থেকে সলভ করবে এবং সেগুলো অবশ্যই কোথাও লিখে রাখবে, কারণ এই ধরনের কিছু কোশ্চিন কিন্তু আসবেই। আচ্ছা স্যার, আমি দেখেছি যে ধরুন অনেক সময়, আমি জাস্ট আলাদা এক্সাম্পল দিয়ে বলছি, বিজ্ঞানসম্মত নাম ধরুন, তো বা কিছু টার্ম এমন থাকে ওখানে যদি ভাষাগত কিছু ভুল হয়, কারণ অনেক সময় যা লেখা থাকে স্টুডেন্টস বলে একরকম, বা হয়তো যখন স্যার পড়ান স্টুডেন্টস যেটা হয়তো স্পেলিং শুনে যেটা মনে রাখে ওটা হয়তো খাতায় লিখে ফেলে, যদি হয়তো সে লিখতে গিয়ে বানান ভুল করছে, সেক্ষেত্রে কি নাম্বার কি কাটা যায়? না, এইখানে হ্যাঁ নাম্বার অবশ্যই কাটা যাবে। কারণটা হচ্ছে যে সায়েন্সের ক্ষেত্রে উত্তরের বানান ভুল মানে উত্তর ভুল। আর জীবনবিজ্ঞানের ক্ষেত্রে একটা কথা বলি, যেটা মাধ্যমিক স্টুডেন্টদের মধ্যে বেশি ভুল হয়, বিজ্ঞানসম্মত নাম লেখার সময় তারা নিচে আন্ডারলাইনটা করে না, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওই আন্ডারলাইন না করার জন্য যিনি খাতা দেখছেন তার মনে হতেই পারে যে উনি কেটে দিলেন বা নাম্বারটা কমে গেল। এবং বিজ্ঞানসম্মত নাম সবসময় ইংলিশে লেখাটাই ভালো, ইংলিশে লেখার চেষ্টা করবে, বানান সঠিক রেখে এবং নিচে আন্ডারলাইন করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি হবে, সে নাম্বারটা ক্যারি করবে। তার মানে বিষয়টা এরকম যে তুমি ধরো তোমার নাম লিখছো, যদি সেই নামের অক্ষর বা তুমি যদি ভুল লিখো তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক হলো না, তাই না? সেটা কিন্তু অন্যরকম ব্যাপার হয়ে যাবে। নাম তোমাকে যেটা তুমি লিখবে সঠিক বানানে লিখবে, যে গুরুত্বপূর্ণ নামগুলো থাকবে সঠিকভাবে তোমাকে লিখতে হবে। স্যার আর কি কিছু ত্রুটি থাকতে পারে? আর একটা ত্রুটি নয় স্যার, এটা যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে নাম্বার বাড়ানো যেতে পারে। হ্যাঁ, সেটা হলো সেই টেকনিকটা হচ্ছে যে জীবনবিজ্ঞান মানেই তো ছবি, মানে বায়োলজি শব্দটা, লাইফ সায়েন্স শব্দটা হচ্ছে ছবি, অর্থাৎ আমরা যেটা দেখি এবং যা পড়ি, তো পড়ার থেকে যেটা দেখি সেটা বেশি মনে থাকে। তো চেষ্টা করবে যে পরীক্ষার খাতায় যে অ্যান্সারগুলোতে ছবি দেওয়ার মতো সেই জায়গাগুলোতে ছবি দেবে। ধরো চাইনি তোমার কাছে, তবুও দেবে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন ধরো তোমাকে বলা হলো যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে, তো তুমি লিখলে 1 মার্ক আছে, ধরো তুমি লিখলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, কালো পেনে পয়েন্ট করবে, নীল পেন দিয়ে লিখলে, লেখার পরে তুমি পরের কোশ্চেনে চলে গেলে। এবার তোমার সংজ্ঞাটা হয়তো সঠিক, একদম সঠিক লিখেছো, 1-এ 1 পাওয়ার মতো, কিন্তু দেখা যায় কি অনেক ক্ষেত্রে আমাদের যারা খাতা দেখে আমরা শিক্ষকরা সেটা ভাবি যে এখানে ছবিটা হলে মনে হয় একটু ভালো হতো। তাহলে কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে যে ওই 1 মার্কের জন্য হলেও তোমায় কিন্তু ওখানে পেন দিয়ে হোক বা রুল দিয়ে হোক, রুল দিয়ে আঁকলে খুব ভালো, যদি সময়ের অভাব থাকে তাহলে পেন দিয়েই মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ছবিটা এঁকে ডান দিকে বক্স করে দিলে, ঠিক আছে, তাহলে কি হলো তোমার উত্তর পরিপূর্ণ। অনেক সময় কি হয় আমাদের স্যার ছবি দিলে আরেকটা কি প্লাস পয়েন্ট আছে, যে অনেক সময় কি হয় আমাদের লেখা হয়তো একটু নড়বড়ে হলো, যে আমি লিখলাম 2 মার্কের অ্যান্সারটা স্যাটিসফাইড নয়, কিন্তু আমি ছবিটা ভালো মতো দিয়ে এলাম, তাতে কি হয় যিনি খাতা দেখছেন তার কাছে একটা গুড ইমপ্রেশন যায় যে না ওর কনসেপ্ট আছে, হয়তো গুছিয়ে লিখতে পারেনি কিন্তু ছবিটা দিয়েছে, 2-এ 2 হয়তো দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু নাম্বার ক্যারি করার একটা বিশাল বড় জায়গা জীবনবিজ্ঞানের, যেটা স্কোপ বলতে পারো যে আছে। এটা চেষ্টা করবে যেখানে যেখানে ছবি দেওয়া, সেটা 1 মার্ক হোক, 2 মার্ক হোক, 3 মার্ক হোক বা 5 মার্ক হোক, চেষ্টা করবে যেন ছবিটা দিয়ে আসতে পারো। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন, স্টুডেন্টস তো অনেকেই জানতে পারলো রোড ম্যাপ কি, কম টাইমে কি করে পড়বে, কখন বই বা টেস্ট পেপার বা সাজেশন পড়বে বা পাবে, পাশাপাশি ত্রুটি কোথায় হয় এই ব্যাপারেও জানতে পারলো। হ্যাঁ, এবার স্যার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমার তরফ থেকে আছে,
যে স্টুডেন্ট 100-তে 100 যে পেতে চাই, তো কি পন্থা অবলম্বন করবে বা কি টেকনিক অবলম্বন করবে যার মাধ্যমে 100-তে 100 পাওয়ার মতন জায়গায় পৌঁছাতে পারবে? হ্যাঁ, তো 100-তে 100 পাওয়ার জায়গাটা হচ্ছে নির্ভর করে একটাই বিষয়ের উপরে, সেটা হচ্ছে প্র্যাকটিস, রিভিশন, অর্থাৎ ক্রমাগত যে অধ্যাবসায় তার উপরে। অর্থাৎ তুমি যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি রিভিশন করবে, তত বেশি তোমার নাম্বার অর্থাৎ এরর যেটা, সেটা এররটা কমে আসার সম্ভাবনা বাড়বে এবং তোমার নিখুঁত হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। অর্থাৎ আমি যেটাকে বলছি যে ওই আমরা কিছুদিন আগে একটা সিনেমা বেরিয়েছিল RRR, তো আমি যদি সেই টেকনিকটাকেই নিই যে রিপিটেডলি রিডিং অ্যান্ড রিভিশন, অর্থাৎ বারে বারে আমাকে পড়তে হবে এবং রিভাইজ করতে হবে, লিখতে হবে, ঠিক আছে? বা বলতে পারো যে PEE মডেল, অর্থাৎ কি প্র্যাকটিস, এক্সাম, এররলেস। অর্থাৎ যত আমি প্র্যাকটিস করব, যত আমি মক টেস্ট দেবো, এক্সাম দেবো, আমার এরর ততই কমে আসবে ধীরে ধীরে। ফলে কি হবে, আমার পারফেক্টনেস বিষয়ের উপরে বা টপিকের উপরে বাড়বে এবং নিখুঁত হওয়ার জায়গাটাও বাড়বে, তোমার এররের জায়গাটাও আস্তে আস্তে কমে আসবে। তো 100-তে 100 পাওয়ার টেকনিক এটাই, ক্রমাগত অধ্যাবসায় করে যাওয়া। তো স্যার একটা দারুণ কথা বললেন, PEE মডেল। PEE মডেল মানে তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, এক্সাম দাও, প্র্যাকটিস করো, এক্সাম দাও, এক্সাম দিয়ে তুমি এক্সাম দিলে ইভ্যালুয়েশনের মাধ্যমে বুঝতে পারবে তোমার কতটা এরর হচ্ছে। ধরে নাও এরর হচ্ছে এতটা, আবার তুমি প্র্যাকটিস করে আবার এক্সাম দাও, এক্সাম দিলে এরর কমলো, আবার প্র্যাকটিস করো, আবার এক্সাম দাও, এরর কমলো। আমাদের ডিউটি হবে এররটাকে কমানো 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 কমানো, কমতে 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 যখন এরর 0 হয়ে যাবে তখন আর টেনশন নেই। ক্লিয়ার? তখন আর টেনশন নেই, দেখবে অটোমেটিক তোমরা 100-তে 100 পাওয়ার মতন পন্থায় পৌঁছে যাবে। তো খুবই ভালো লাগলো বিষয়টা, আজকের এই আলোচনা চক্রটা সত্যি তোমাদের পক্ষে খুব উপযোগী। প্রথম কথা হচ্ছে যে দেখো, স্যারের পুরো বক্তব্য যেটা এটা দেখতে পেলাম স্ক্যান করে, সেটা হচ্ছে আগে পরিবেশ তৈরি করো, আত্মবিশ্বাস বাড়াও, ক্লিয়ার, সেলফ কনফিডেন্স বাড়াও, আমি পারবই, আমি জিতবই, ক্লিয়ার। আর দ্বিতীয় হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট, তোমরা টেস্ট পেপার থেকে পরীক্ষা দাও। আমি এই বিষয়ে একটু বলতে চাই, স্যারের কথা ধরে আমি বলছি। স্যার যেটা বলছিলেন যে টাইম ম্যানেজমেন্ট, তো আমি বলতে চাই যে পরীক্ষার সময় স্টুডেন্টদের কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে মানসিকভাবে সুস্থ থাকা এবং শারীরিকভাবেও সুস্থ থাকা। অর্থাৎ তুমি যদি সুস্থ না থাকো, তাহলে তুমি তোমার সঠিক টাইম যে ম্যানেজমেন্ট, যে প্ল্যানিং, সেটাই কিন্তু তুমি বাস্তবে রূপায়িত করতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ তুমি পর্যাপ্ত খাওয়া দাওয়া, পর্যাপ্ত রেস্ট এবং তার সাথে পরিশ্রম, ঠিক আছে? অর্থাৎ হার্ডওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক দুটোই করতে হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি তোমার মাইটোকন্ড্রিয়ায় যত বেশি এটিপি উৎপন্ন হবে, তুমি তত বেশি এফোর্ট দিতে পারবে। এইটা মাথায় রেখে আজকে থেকে শুরু হোক সে পথ চলা। তাহলে কেমন লাগলো আজকের এই আলোচনা চক্র? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর তার পাশাপাশি তোমরা এটাও জানাবে যে কোন টপিকের উপর আরও তথ্য জানতে চাও। তাহলে অবশ্যই আমরা পুনরায় স্যারকে আমরা রিকোয়েস্ট করব, আবার আমাদের স্টুডিওতে এসছে, আবার সেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে সামনের যে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা রয়েছে, মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষার পথ চলার সঙ্গী হিসাবে আমরা হোক না বা হই না। ছাত্র বন্ধু, আজকের মতো এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।